আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা একটু গভীরভাবে দেখব সম্পদ অর্জন, ব্যবসার গুরুত্ব আর কিভাবে দক্ষতা এবং গোষ্ঠীগত সমর্থন আমাদের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করতে পারে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বিষয়টা বেশ জরুরি। আমরা দেখব কিভাবে বিভিন্ন জাতি বা গোষ্ঠী এগিয়ে গেছে, তাদের অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি। ঠিক, লক্ষ্যটা হলো এটা বোঝা যে বৈধ পথে বিশেষ করে ব্যবসার মাধ্যমে সম্পদ গড়া কেন দরকারি। আর এর সাথে দক্ষতার সম্পর্কটাই বা কি? স্কিল ডেভেলপমেন্ট কতটা জরুরি? এবং অবশ্যই একটা গোষ্ঠী হিসাবে একসাথে কাজ করার যে শক্তি, সেটা অর্থনৈতিকভাবে দাঁড়াতে কতটা সাহায্য করে, তাই না? একদম। তো শুরু করা যাক ওই সম্পদ অর্জনের ধারণাটা দিয়ে। হ্যাঁ, আলোচনা থেকে যা বুঝলাম, এটাকে তো প্রায় অবশ্য কর্তব্য বা ফরজের কাছাকাছি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক। আর এটাকে ভিক্ষাবৃত্তির একেবারে বিপরীতে রাখা হয়েছে। ওই যে একটা কথা আছে না, কিয়ামতের দিন ভিক্ষুকের মুখে মাংস থাকবে না। মানে চরম অসম্মানের প্রতীক। হুম, আসলেই। কারণ আর্থিক স্থিতিশীলতা তো শুধু নিজের জন্য না, এটা সমাজে একটা প্রভাবও তৈরি করে, সম্মান আনে। আর এই সম্মানের জায়গায় পৌঁছতে ব্যবসা একটা সেরা উপায় হতে পারে। চাকরিতে তো আয় সীমিত, কিন্তু ব্যবসায় মানে সম্ভাবনাটা অনেক বেশি। বরকতের কথাও বলা হয়, তাই না? হ্যাঁ, বরকত বা প্রাচুর্যের একটা ধারণা কিন্তু ব্যবসার সাথে জড়িত। তার মানে এই না যে সবাইকে ব্যবসায়ী করতে হবে। কিন্তু ব্যবসায়িক উদ্যোগগুলোকে সমর্থন করাটা জরুরি, তাই তো? অবশ্যই। আর শুধু ছোট ব্যবসা নয়, টেকসই উন্নতির জন্য দরকার বড় শক্তিশালী প্রতিষ্ঠান, অ্যাপল, মাইক্রোসফটের মতো। যারা নিজেদের ফিল্ডে প্রায় অপরিহার্য হয়ে গেছে, আমেরিকান কোম্পানি এগুলো। ঠিক। আমাদেরও এমন দেশীয় প্রভাবশালী প্রতিষ্ঠান তৈরির দিকে মনোযোগ দিতে হবে। এই রকম ঘুরে দাঁড়ানোর দারুণ একটা উদাহরণ তো জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা নাগাসাকির ওই ভয়ঙ্করতার পর হুম। প্রায় ধ্বংসস্তূপ থেকে শুরু করেছিল ওরা। আর একটা সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। ভাবা যায়, প্রায় ২৭টা মুসলিম দেশের মোট অর্থনীতির চেয়েও নাকি বড় ছিল। 1947-এর পরে আমাদের এখানকার অবস্থার সাথে তুলনা করলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়। জাপানের কৌশলটা কি ছিল? ওরা কি বিশেষ কিছু করেছিল? হ্যাঁ, ওদের কৌশলটা ছিল খুব কার্যকর। সরকার নিজের খরচে মেধাবীদের বিদেশে পাঠাতো ট্রেনিংয়ের জন্য। আচ্ছা, শর্ত ছিল একটাই, দেশে ফিরে অন্যদের শেখাতে হবে, ওই জ্ঞানটা ছড়িয়ে দিতে হবে। দারুণ আইডিয়া তো। মানে স্কিলটা একজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো দেশে ছড়িয়ে দেওয়া। একদম। এভাবেই ওরা টেকনোলজিতে একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল। টয়োটা বা অন্য বড় কোম্পানিগুলো তো এটারই ফসল। অথচ আমাদের দিকে তাকালে এই দক্ষতার জায়গাতেই একটা বড় ঘাটতি দেখা যায়, তাই না? ঠিক। যেমন ধরুন, ফার্মাসিতে ডিগ্রি নিয়েও অনেকে ওষুধের দোকানে সামান্য বেতনে কাজ করছে, বা বিবিএ পড়ে ভাউচার লিখছে। মানে পড়াশোনা একরকম আর কাজের বাজারের চাহিদা আর এক রকম, একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর এর ফল কি? প্রচুর শিক্ষিত বেকার, হতাশা। এটা সমাজের জন্য ভালো না। এখানেই জাপানের মডেলটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। মানে প্রায়োগিক দক্ষতা, যা জীবনে কাজে লাগে। শুধু কাগজের সার্টিফিকেট না, আসল দরকার কাজে লাগার মতো স্কিল। দক্ষতার পাশাপাশি গোষ্ঠীগত সমর্থনের ভূমিকাও তো অনেক। যেমন ইহুদিদের কথা বলা হয়। হ্যাঁ, সংখ্যায় ওরা খুব কম, কিন্তু বিশ্বে ওদের প্রভাব দেখুন। এর একটা কারণ বলা হয় ওদের নিজেদের মধ্যেকার বোঝাপড়া, ওই পারস্পরিক সাপোর্ট। প্রয়োজনে নিজের কমিউনিটির দোকান থেকেই কিনবে, একে অন্যকে টেনে তুলবে। শেয়ালের ডাকের উপমাটাও তো বেশ ইন্টারেস্টিং। অন্যদিকে আমাদের আশেপাশে অনেক সময় উল্টোটা দেখা যায়, সহযোগিতার চেয়ে প্রতিযোগিতা বা টেনে নামানোর চেষ্টা। আবার দেখুন চীনের উত্থান, সেখানেও কিন্তু একটা জাতীয় ঐক্য, পারস্পরিক সহায়তা কাজ করেছে। তারা একসাথে কাজ করে গ্লোবাল মার্কেটে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিশাল জায়গা করে নিয়েছে। এমনকি আমেরিকান টেকনোলজির প্রোডাক্টও বানাচ্ছে। এই মানসিকতার বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে ওই বিদেশি জিনিসের প্রতি একটা মোহ কাজ করে। ঠিক। মেড ইন বাংলাদেশ শুনলে কেমন যেন মনে হয়, কিন্তু বিদেশি ট্যাগ থাকলে বেশি দাম দিতেও রাজি।
অথচ হয়তো দুটো একই মানের বা একই জায়গায় তৈরি। এই মানসিকতা বদলাতে হবে। অবশ্যই নিজেদের উদ্যোক্তাদের নিজেদের কোম্পানিগুলোকে বিশ্বাস করতে হবে, সাপোর্ট করতে হবে। কে জানে আজকের একটা ছোট্ট উদ্যোগ হয়তো কালকের অ্যামাজন হবে। অ্যামাজন, উবার, ফুড পান্ডা, আলিবাবা এগুলো তো দারুণ সব আইডিয়া দিয়ে শুরু। একটা অ্যাপ বা প্ল্যাটফর্ম। ঠিক। আর এই স্থানীয় কোম্পানিগুলো যখন বড় হবে, লাভটা তো সমাজেরই। ধরুন একজন ভালো উদ্যোক্তা লাভ দিয়ে সিনেমা হল না বানিয়ে একটা ফ্যাক্টরি করলেন। যেখানে অনেকের হালাল রুজির ব্যবস্থা হবে। হুম। আর বড় কোম্পানি তো শুধু মালিক একা গড়েন না, অনেক কর্মী লাগে, সাপোর্ট স্টাফ লাগে, সবার সম্মিলিত চেষ্টা, আইডিয়া আর টিমওয়ার্ক। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে বৈধ পথে সম্পদ অর্জন, দক্ষতা বাড়ানো আর গোষ্ঠীগতভাবে একে অপরকে সমর্থন করা, এবং সবচেয়ে জরুরি মানসিকতার পরিবর্তন, নিজেদের প্রতি আস্থা রাখা, এগুলি আসলে এগিয়ে যাওয়ার পথ। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আজকের আলোচনা থেকে প্রেরণা নিয়ে নিজের কোনো একটা দক্ষতা বাড়ানোর জন্য বা কোনো একটা স্থানীয় ব্যবসাকে একটু সমর্থন করার জন্য আজই কি কোনো ছোট পদক্ষেপ নেওয়া যায়? একটু ভাবার বিষয়। আসসালামু আলাইকুম। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই আশা রাখছি। আসসালামু আলাইকুম।